সেই সময়ের মধ্যে আপনি কি করবেন? আপনি দেখতে পাচ্ছেন বছরের পর বছর, দিনের পর দিন হাজার হাজার ছেলে মেয়ে কর্মচ্যুত হচ্ছে, কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছে বিভিন্নভাবে। সে বিভিন্ন কারণ আছে, এআই আছে, এই আছে, অমুক আছে, তমুক আছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এবারে এই ছেলে মেয়েগুলো যদি দ্বিতীয় উৎস না রাখে কি করবে? নিজের শরীরের চেক আপের জন্য কয়েকদিন আগে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম। সেখানে একটা হসপিটালে, নাম বলছি না, সেই হসপিটালের মধ্যে আমি আছি। সেই সময়ে একটা বাচ্চা ছেলে, মোটামুটি বছর 10-12 হবে, এমন একটা বয়সের ছেলে সেখানে ভর্তি হয়েছে। তার ব্রেন টিউমার, হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছিল। বিভিন্ন জায়গায় দেখিয়ে তারা সেখানে নিয়ে গেছে। ডাক্তারবাবু চেক আপ করে বললেন যে অপারেশন করতে হবে, মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা খরচ। কারণ বড় ধরনের অপারেশন, অনেকগুলো রুট ছড়িয়ে আছে ব্রেনের মধ্যে। যেহেতু আমি একজন চিকিৎসক, তার রিপোর্টটা ভালোভাবে দেখে বুঝলাম যে না, সিরিয়াস কেস। ছেলেটির বাবা যা ইনকাম করে যথেষ্ট, এই ইনকামের টাকায় সে তার পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করে। কিন্তু সমস্যাটা হচ্ছে তার হাতে কোনো লিকুইড মানি নেই। লিকুইড মানি হাতে নেই, ব্যাংকে আছে না, ব্যাংকেও নেই। কারণ যা ইনকাম করে তার মধ্যে কিছু টাকা ইএমআই, বাড়ি ভাড়া সমস্ত কিছু করে খরচ করে ফেলে। কোনো রকম এমার্জেন্সি ফান্ড তৈরি করেনি। যেটা নিয়ে বারবার আমি আপনাদের বলি, জীবনে চলতে গেলে আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। এ বিষয়ে ভিডিও করেছি, এ বিষয়ে আলোচনা বিষয় এখন নয়। এখন প্রশ্ন হলো, এই যে অবস্থা, সে এখন ঘটি বাড়ি ঘর যা কিছু হোক বিক্রি করে তার ছেলেকে চিকিৎসা করাতে হবে। কখনোই চোখের সামনে একটা ছেলে মারা যাবে, তার বাবা কখনো দেখবে না, সে সমস্ত কিছু দিয়ে সে চিকিৎসা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে যদি চান, এমন ধরনের আকস্মিক দুর্ঘটনা আপনার আমার জীবনে যে আসবে না এমন কোনো গ্যারেন্টি নেই, আছে কি? না। জীবনে চলছি মানে যে কোনো মুহূর্তে যখন তখন আমাদের বিপদের মধ্যে পড়তে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থের অপচয় যেখানে আমরা হয় সেটা হচ্ছে স্বাস্থ্য। যে জায়গা থেকে উদ্ধার পাওয়া সত্যি খুব কঠিন অবস্থা হয়, কখন কোন রোগে আক্রান্ত হবে কোনো ঠিক নেই। এর জন্য আপনাকে অবশ্যই একটা স্বাস্থ্য বিমা করতে হবে, যেটা আমরা অনেকে করি না। এই স্বাস্থ্য বিমার টাকা বছর দেবো, সেটা ফিডব্যাক কিছু পাবো না, রিটার্ন কিছু পাবো না। আরে বাবা, গাড়ির ইন্স্যুরেন্স করেন তো, 4 চাকার ইন্স্যুরেন্স, মোটরসাইকেলের ইন্স্যুরেন্স তো করেন, সেখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট না হলে কি রিটার্ন পাবেন না? স্বাস্থ্যটা কি আমাদের তার থেকে দুর্বল, তার থেকেও মূল্যহীন যে নিজের পরিবারের জন্য একটা ন্যূনতম স্বাস্থ্য বিমা থাকবে না? যদি থাকতো তাহলে সেদিন সেই ছেলের বাবার চোখের জল আমি দেখতে পেতাম না। সে কিন্তু হাসি মুখে তাকে অপারেশন করতো এবং তার টাকাটা স্বাস্থ্য বিমা থেকে, হ্যাঁ, এবার কথা হচ্ছে স্বাস্থ্য বিমাকে সব টাকা দেবে, সেটা আপনার সঙ্গে যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী হবে। কোন কোম্পানির করছেন সেটা একটা ফ্যাক্টর। উল্টোপাল্টা জায়গায় টাকা নিয়োগ করে দিলেন, সেটা হবে না। যখন আপনি স্বাস্থ্য বিমা নেবেন তখন আপনার কাজ হচ্ছে সেটাকে ভালোভাবে পড়া, তার যে পেপারটা আছে ভালোভাবে পড়া, এগ্রিমেন্টটা কী করছেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে। চিকিৎসার টোটাল খরচ নার্সিংহোমে থাকাকালীনই দেবে, না চিকিৎসার খরচ আপনাকে বহন করতে হবে, পরে বিল পেড করবে, সমস্তটা ডিটেলস জেনে অবশ্যই আপনি স্বাস্থ্য বিমা করবেন। যদি গরিব হতে না চান, যদি আপনার জীবনের সর্বনাশ না চান। সেকেন্ড যে ভুল আমরা করি, লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে একেবারে মূর্খামি করা। আমার পার ডে খরচ কত, পার মান্থ খরচ কত সংসারের, এটা নিশ্চয়ই আমরা প্রত্যেকে জানি। যারা একটুখানি ক্যালকুলেশন করেন, যারা একটু হিসাব করে চলেন, তারা জানেন। কিন্তু এমন একটা ইন্স্যুরেন্স আপনি করলেন যে যদি ভগবান না করক, ঈশ্বর না করক, আল্লাহ না করক, কিন্তু যদি বাই চান্স দুর্ঘটনায় কিছু ঘটে গেল, আপনার পরিবার সেই টাকাটা পাবে তো। 30,000 টাকা বেতন পাচ্ছেন বা 15,000 টাকা বেতন পাচ্ছেন বা 20,000 পাচ্ছেন, আপনার অবর্তমানে আপনার পরিবার সেই টাকা পাবে তো ইন্স্যুরেন্সের থেকে। যদি না পায় তাহলে আপনি ভুলভাবে ইন্স্যুরেন্স করেছেন। বিমা করার আগে অবশ্যই আপনাকে এটা ভেবে নিতে হবে যে আমি কত টাকার বিমা করছি, আমি অবর্তমানে আমার পরিবার কত টাকা পাবে, তাদের পরিবারটা সুন্দরভাবে চলবে কি না। একটা পরিবার আপনার ওপর নির্ভরশীল। আপনি তো বিমাটা সেই কারণেই করছেন। ইনভেস্টমেন্টের রাস্তা অনেক আছে। আপনি ব্যাংকে যান, আরডি করুন, এফডি করুন, বিভিন্ন খাতে আপনি জমান, সঞ্চয় করুন, ঠিক আছে, শেয়ার মার্কেট করুন, যেটা আপনি জানেন, বোঝেন, যেটা ভালো লাগবে করুন। কিন্তু পরিবারকে রক্ষা করার জন্যই তো ইন্স্যুরেন্স, যেটাই বলে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। অনুরূপ নিয়মে আপনাকে কিন্তু বিমা নির্বাচনও করতে হবে যে আমি কোন বিমাটা করছি, কোন বিমা কোম্পানির কাছে আমি বিমা করছি, সমস্তটা জেনে পরিবারকে সেভ করে রাখার দায়িত্ব আপনার। শুধু পরিবার না, নিজের লাইফটাকেও আপনাকে সেভ করতে হবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি আপনি নিজেকে বাঁচাতে চান, যদি আর্থিকভাবে সচ্ছল থাকতে চান, তাহলে আয়ের একাধিক উৎস রাখুন। বারবার বলেছি, আবারও বলছি, রিপিটেশনের প্রয়োজন এই কারণেই হয়,
অনেকেই অনেকভাবে কথাগুলোকে শোনে, কখনো শোনে না, তারপরও আবার বলতে হয়। এই যে তিনটে কথা আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা তিনজন আমাকে প্রশ্ন করেছেন, কারা করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। তাদের জন্যই আজকের এই ভিডিওটা, স্পেশালি তাদের জন্যই। কারণ আমি এখন যে কথাগুলো বলি, যে ভিডিওগুলো বানাই, সেটা আপনাদের কমেন্টগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপর সেগুলোকে নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি। আয়ের একাধিক উৎস রাখতে হবে কেন? কারণটা হচ্ছে এই যে বললাম, হেলথ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড, এমনি লাইফ ইন্স্যুরেন্স, গাড়ি, বাড়ি, স্ট্যাটাস, এই যে মেনটেন, কত টাকা লাগবে জানেন? কত টাকা খরচ? ভালোভাবে চিন্তা করুন তো। যে একটা পরিবারকে সুন্দরভাবে চালাতে গেলে পরে কতভাবে চালাতে হয়, কত কষ্ট করে চালাতে হয়। যত টাকা ইনকাম করছেন কিছুই হচ্ছে না। তাহলে একটা কাজ যদি ইনকেস বন্ধ হয়ে যায়, আপনার দ্বিতীয় উৎস নেই, আপনি কি করবেন? সেই সময়ের মধ্যে আপনি কি করবেন? আপনি দেখতে পাচ্ছেন বছরের পর বছর, দিনের পর দিন হাজার হাজার ছেলে মেয়ে কর্মচ্যুত হচ্ছে, কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছে বিভিন্নভাবে। সে বিভিন্ন কারণ আছে, এআই আছে, এই আছে, অমুক আছে, তমুক আছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এবারে এই ছেলে মেয়েগুলো যদি দ্বিতীয় উৎস না রাখে কি করবে? জেনারেল দাঁড়াবে কোথায়? কোন অনাথ আশ্রমে গিয়ে বসবে? সুতরাং নিজের লাইফের জন্য, নিজের জীবনের জন্য আপনাকে অবশ্যই একাধিক উৎস রাখতে হবে। আপনি আরে চাকরি করছেন, পাশাপাশি ছোট ব্যবসা করুন। ছোট ব্যবসা মিনস আপনি হোমে বসে যেগুলো করতে পারবেন, আপনি অনলাইনে কাজ করুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, যা কিছু জানেন, যা কিছু বোঝেন, যেটা আপনার ভালো লাগবে আপনাকে সেই কাজ করতে হবে। যদি না উৎস বানাতে পারেন ভাই, কষ্টের শেষ থাকবে না, শেষ জীবনে এসে কষ্ট হবে। আরে প্রবলেমটা কোথায় হয়? যেমন এখন বুঝতে পারছি প্রবলেমটা কোথায় হচ্ছে। এখন আমাকে ওষুধ খেতে হচ্ছে, আমাকে এখন বিভিন্ন জনের চাপে পড়তে হচ্ছে, বিভিন্ন কিছু দিয়ে, মানে আমরা ভাবি হয়তো যে একটা সময় পর খরচ কমাবে না। একটা সময় আপনি ওষুধ যতটা খাননি, 50-এর পর গিয়ে ওষুধ ততটা খেতে হবে। ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব, অমুকের অভাব, আলসার, এই সেই, প্রেশার, সুগার, থাইরয়েড, মানে একটা করে জ্বলবে আর একটা করে ওষুধ আপনার বাড়তে থাকবে। তাহলে আপনার কাছে অ্যাভেলেবিলিটি নাই, টাকার অ্যাভেলেবিলিটি নাই, আপনি কীভাবে চলবেন? আপনি দেখেন যে পৃথিবী বিখ্যাত যে সমস্ত বড় মানুষরা, ধনী মানুষরা আছে, তারা একটা ব্যবসা করে। টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানির একটা ব্যবসা, মুকেশ আম্বানির একটা ব্যবসা। আপনি বলুন না, যে কোনো মানুষের, আপনি দেখুন, আপনি আপনার এলাকার যে ধনী মানুষ, তিনি একটা রাস্তায় ইনকাম করেন না, তারাও বিভিন্ন রাস্তায় করেন, বিভিন্ন জন বিভিন্নভাবে ইনকাম করছেন। আপনি যেটা জানেন সেভাবে করুন। আজকের এই আলোচনার এই তিনটে পয়েন্ট আবার শুনুন। শুধুমাত্র গল্প নয়, এটা আমার নিজের উপলব্ধি, আমি নিজে উপলব্ধি করে এই কথাগুলো আজকে আপনাদের সঙ্গে আমি বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের জীবনে এই কথাগুলো মেনে চলবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন আত্মীয়জন, বন্ধুবান্ধব, প্রিয়জনদের সঙ্গে। প্রত্যেকে জানুক, প্রত্যেকে ভালোভাবে থাকুক এবং এগিয়ে চলুক আগামী দিনের যুদ্ধে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।